আজকের আলোচ্য বিষয় স্থির তড়িৎ। আমাদের বাড়িতে যে ইলেকট্রিক ওয়্যারের মধ্যে তড়িৎ প্রবাহ হয়ে চলেছে, এই তড়িৎকে বলা হয় প্রবাহী তড়িৎ। এই তড়িৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। যে জায়গায় বিদ্যুৎ উৎপন্ন হয়, সে জলবিদ্যুৎ কেন্দ্র হোক, তাপবিদ্যুৎ কেন্দ্র হোক, সেখান থেকে বিদ্যুৎ পাওয়ার স্টেশনে যায়। এবার পাওয়ার স্টেশন থেকে সেই বিদ্যুৎ তড়িৎবাহী তারের মাধ্যমে বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। এই তড়িৎ স্পষ্টত ওই তারের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, তাই তড়িৎকে প্রবাহী তড়িৎ বলা হয়। এই প্রবাহী তড়িৎ আবিষ্কারের বহু পূর্বে স্থির তড়িৎ আবিষ্কার হয়েছিল। তো স্থির তড়িৎটা কি? প্রথমত বিজ্ঞানীরা বা মানুষ জানতেন না যে এটা তড়িতের ঘটনাগুলো আমরাও প্রত্যক্ষ করেছি। শীতকালের সময় শুকনো চুলে কোনো চিরুনি বা কোনো পেনকে ঘষে যদি আমরা সেটাকে কোনো কিছু কাগজ টুকরো ছিঁড়ে রেখে তার কাছাকাছি নিয়ে আসি, তখন দেখা যাবে কাগজের টুকরোগুলো পেন বা চিরুনির দিকে আকৃষ্ট হচ্ছে। ছোঁয়ানোর প্রয়োজন নেই, খুব কাছাকাছি আনলেই দেখা যাবে যে কাগজের টুকরোগুলো পেন বা চিরুনির দিকে লাফিয়ে উঠে যাচ্ছে। বা কিছু ধুলোবালি যদি নিচে পড়ে থাকে, তারপর ওই চিরুনিটাকে মাথার শুকনো চুলে কয়েকবার ঘষার পরে ওই ধুলোবালির কাছে আনলে দেখা যাবে ধুলোবালিগুলো চিরুনি দ্বারা আকৃষ্ট হয়ে উপরের দিকে উঠছে। তো এর কারণটা প্রথমত অজানা ছিল। পরবর্তীকালে বিজ্ঞানীরা বললেন যে এটা স্থির তড়িতেরই ঘটনা। অর্থাৎ এখানে ঘর্ষণের ফলে ওই চিরুনি বা পেনের পৃষ্ঠে তড়িৎ আবিষ্ট হচ্ছে, তড়িৎ সৃষ্টি হচ্ছে। সেই তড়িৎ ওই ধুলোবালি বা কাগজের টুকরো অর্থাৎ নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করছে। এবার আকর্ষণের ক্ষেত্রে আরও কিছু কিছু নিয়ম আছে, সেগুলো আমরা জানব। তো স্থির তড়িৎ উৎপত্তি হওয়ার কারণ কি? দুটো ভিন্ন জিনিসকে একে অপরের সাথে ঘষলে কী কারণে স্থির তড়িৎ উৎপন্ন হয় সেটা জানতে হবে। এখানে আমি চিত্রতে দেখিয়েছি দুটো ভিন্ন পদার্থকে কাছাকাছি এনে একে অপরের সাথে ঘষা হলো। তো ঘষার ফলে এমন ঘটনা ঘটতে পারে যে একটার পৃষ্ঠ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন অন্য বস্তুর পৃষ্ঠে চলে আসতে পারে। এটা আসার কারণ হলো বিভিন্ন পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি, আর পরমাণুর কেন্দ্রকে থাকে প্রোটন, নিউট্রন এবং বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। এই ভিতরের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সব পরমাণুর সমান নয়, আবার সব পরমাণুর বাইরের কক্ষপথের সংখ্যাও সমান নয়। এর ফলে দেখা যায় বিভিন্ন পরমাণু নিউক্লিয়াসের দ্বারা বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা ভিন্ন ভিন্ন হয়। কোনো নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয়, কোনো নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়। এর ফলে যখন একটা পদার্থকে অন্য পদার্থের দিকে ঘর্ষণ করা হয়, এক পদার্থের পরমাণুর কিছু ইলেকট্রন অন্য পদার্থের মধ্যে সঞ্চালিত হয়ে যায়। এটা নিউক্লিয়াসের দ্বারা ইলেকট্রনের আকর্ষণের ভিন্নতার জন্যই এটা হয়। তো আমি ধরে নিচ্ছি এই পদার্থ থেকে n সংখ্যক ইলেকট্রন এই পদার্থে সঞ্চালিত হয়ে গেছে। আর ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, নেগেটিভ আধান, মাইনাস চিহ্ন দিতে পারি, বা শুধু মান উল্লেখ থাকলে মানটা লিখে শেষে নেগেটিভ কথাটা উল্লেখ করতে পারি। তো ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এখানে n সংখ্যক ইলেকট্রন যদি প্রথম পদার্থ থেকে দ্বিতীয় পদার্থে সঞ্চালিত হয়, তাহলে দ্বিতীয় পদার্থে মোট নেগেটিভ আধানের পরিমাণ হবে, যদি মাইনাস কিউ ধরি, কিউর মানটা হবে কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। এন ই বলতে ধরেছি একটি ইলেকট্রনের আধান। একটি ইলেকট্রনের আধান যত, এখানে এন সংখ্যক ইলেকট্রন আসার ফলে এতে আধানের পরিমাণ হবে এন ইন্টু ই। কারণটা বলছি। প্রথমত পদার্থের মধ্যে প্রোটনও ছিল, বাইরের কক্ষপথে ইলেকট্রনও ছিল, কিন্তু প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান ছিল, তাই এটা নিস্তড়িত ছিল। এইবার যে অতিরিক্ত ইলেকট্রনগুলো আসছে তার দরুন এতে তড়িৎ আবিষ্ট হচ্ছে, আর ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত বলে এটাতে নেগেটিভ তড়িৎ আবিষ্ট হচ্ছে। তাই এটাকে মাইনাস কিউ আধানগ্রস্ত লিখেছি। আর কিউ ইকুয়াল টু হবে এন ইন্টু ই। এবার এই পদার্থে যতগুলো ইলেকট্রন বাড়তি আসবে, এই পদার্থে ততগুলো ইলেকট্রন ঘাটতি হবে। এবার ইলেকট্রন ঘাটতি মানে সমসংখ্যক প্রোটন তুলনায় বেশি হয়ে যাবে।
তাই এখানে এন সংখ্যক ইলেকট্রন এলে এন সংখ্যক ইলেকট্রনের দরুন যে পরিমাণ নেগেটিভ চার্জ আবিষ্ট হবে এখানে সেই পরিমাণই পজিটিভ চার্জ আবিষ্ট হবে, মানে এখানে ততগুলোই ইলেকট্রন ঘাটতি হয়েছে, প্রোটন সংখ্যা ইলেকট্রনের তুলনায় ঠিক তত সংখ্যক এন সংখ্যক বেড়েছে। তাই এখানে প্লাস কিউ আধান লিখেছি। একটি প্রোটনের চার্জও 1.6 × 10⁻⁻19 কুলম পজিটিভ। তো যদি এটা ঘর্ষণের আগে মোট আধান শূন্য হয়ে থাকে, ধরো দুটো এটাতেও কোনো আধান ছিল না এটাতেও কোনো আধান ছিল না, তাহলে দেখা যাবে যে ঘর্ষণের ফলে যে আধান উৎপন্ন হয়েছে তাদের সমষ্টিটাও শূন্য হবে, প্লাস কিউ প্লাস আর মাইনাস কিউ যোগ করলে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা আধানের সংরক্ষণ নীতিও বলা যায়। আর প্রথমেই যদি কোনোটাতে কিছু পরিমাণ আধান থেকে থাকে তারপরে ঘর্ষণের ফলে পুনরায় দুটোতে কিছু কিছু আধান সৃষ্টি হয়, তখন দেখা যাবে যে মোট আধানটা পূর্বে ওদের যা আধান ছিল সেই মোট আধানের সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রেও মোট আধান সংরক্ষিত থাকবে। এবার দেখো যে কোনো পরিমাণ আধান সর্বদা ইলেকট্রনের আধানের পূর্ণসংখ্যার গুণিতক হবে। এই এন সংখ্যাটা কতগুলো ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে সেই সংখ্যাকে প্রকাশ করছে, অর্থাৎ এন পূর্ণ সংখ্যা হবে অবশ্যই, এন ভগ্নাংশ হতে পারে না, কোনো অর্ধেক ইলেকট্রন বা 1/3 ইলেকট্রন এরকম তো আসতে পারে না, হয় সম্পূর্ণ ইলেকট্রনটা আসবে না হলে আসবে না, তাই এন হবে পূর্ণ সংখ্যা। তাই যে কোনো আধানের মান সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। এটাকে আধানের কোয়ান্টায়নও বলা হয়, কোয়ান্টাইজ করা হচ্ছে, মানে কিছুর গুণিতক রূপে প্রকাশ করা হচ্ছে আধানকে। এরপর এই যে দুটো ভিন্ন পদার্থকে ঘষার ফলে একটার থেকে ইলেকট্রন অন্যটায় স্থানান্তরিত হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে কোন পদার্থ থেকে ইলেকট্রন কোন পদার্থে স্থানান্তরিত হবে, এর ফলে কোন পদার্থটা পজিটিভ তড়িৎগ্রস্ত হবে আবার কোন পদার্থটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে। তো এটা বোঝার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে একটা স্থির তড়িৎ শ্রেণী তৈরি করেছেন। তো তোমাদের বইতে ছায়া প্রকাশনের বইতে যে স্থির তড়িৎ শ্রেণীর দেওয়া আছে, বিভিন্ন জায়গাতে আবার বিভিন্ন রকম আছে, কারণ যারা যারা পরীক্ষা করেছেন এটা পরীক্ষার উপর নির্ভর করে বিভিন্ন রকম ডেটা সাপ্লাই করা আছে। তো তোমাদের ছায়া প্রকাশনের বইতে যেটা আছে সেটাই আমি এখানে বলবো। তো দেখো এটা স্থির তড়িৎ শ্রেণী, সবার উপরে রয়েছে পশম, পুরোটা দেখাই, সবার উপর দেখিয়েছি পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবনাইট, গালা, এম্বার, রজন, সেলুলয়েড। এটা উপর থেকে নিচের দিকে মুখস্থ রাখতে হবে। এই স্থির তড়িৎ শ্রেণীটার বৈশিষ্ট্য হলো যে কোনো দুটো পদার্থকে যদি একে অপরের সাথে ঘর্ষণ করি তাহলে উপরের দিকের পদার্থটা পজিটিভ তড়িৎগ্রস্ত হবে এবং নিচের দিকের পদার্থটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে, অর্থাৎ উপরের দিকের পদার্থটা ইলেকট্রন ত্যাগ করবে আর নিচের দিকের পদার্থটা ইলেকট্রন গ্রহণ করবে। যেমন ধরো পশম দিয়ে যদি কাঁচকে ঘষা হয় তাহলে পশম ইলেকট্রন ত্যাগ করবে, পশমের পৃষ্ঠতল ইলেকট্রন ত্যাগ করবে আর কাঁচের পৃষ্ঠতল ইলেকট্রন গ্রহণ করবে। এখানে যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয় এগুলো কিন্তু পৃষ্ঠতলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই জন্য এটাকে স্থির তড়িৎ বলা হয়। এই যে উৎপন্ন আধান পৃষ্ঠতলে সীমাবদ্ধ থাকে, অন্যত্র সঞ্চালিত হতে পারে না যদি এগুলো কুপরিবাহী হয় সেক্ষেত্রে, আর যদি পরিবাহী হয় তাহলে কিন্তু প্রবাহী তড়িৎ রূপেও অন্যত্র চলে যেতেও পারে। উৎপন্ন হচ্ছে স্থির তড়িৎ রূপে, কিন্তু যদি এটা ধাতব পদার্থ হয় এবং এটা অন্য কিছুর সাথে টাচ থাকে, আমাদের হাতে টাচ করে রাখি, তাহলে কিন্তু এই তড়িৎ এখানে থাকবে না, অন্যত্র সঞ্চালিত হয়ে যাবে। যেমন দেখো এখানে রয়েছে ধাতব পদার্থ রয়েছে, তাহলে পশম দিয়ে ধাতব পদার্থকে যদি ঘষা হয় ধাতব পদার্থ নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে, কিন্তু এই নেগেটিভ তড়িৎ ধাতব পদার্থের পৃষ্ঠে আবদ্ধ থাকবে বিশেষ শর্তে, যদি ধাতব পদার্থটাকে আমি সম্পূর্ণরূপে আইসোলেটেড করতে পারি, বিচ্ছিন্ন করতে পারি, কোনো অন্য পরিবাহী পদার্থের মাধ্যমে ওটা সংযুক্ত হয়ে যাতে তড়িৎ মাটিতে না চলে যেতে পারে বা আমাদের দেহে না চলে যেতে পারে, ওটাকে হয়তো কাঠের হাতল দিয়ে ধরে থাকতে হবে, এরকম কিছু একটা। আর অধাতব পদার্থ হলে এই উৎপন্ন তড়িৎ পৃষ্ঠতলে যে স্থানে উৎপন্ন হয়েছে সেখানে আবদ্ধ থাকে, এই থেকে এটার নামকরণ করা হয়েছে স্থির তড়িৎ রূপে।
আরও উদাহরণ দিচ্ছি, যেমন ধরো রেশম দিয়ে যদি কাঁচকে ঘষা হয়, তাহলে কাঁচ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন রেশমের পৃষ্ঠে চলে আসবে। এর ফলে কাঁচটা পজিটিভ তড়িৎগ্রস্ত হবে আর রেশম নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে। সম পরিমাণ আধানের মানটা সমান হবে। এরকম এটা পরীক্ষায় বিভিন্ন এমসিকিউ কোশ্চেনও থাকে যে দুটো পদার্থ দেওয়া আছে, একটাকে অন্যটা দিকে ঘর্ষণের ফলে কোনটাতে পজিটিভ তড়িৎ আবিষ্ট হবে, কোনটাতে নেগেটিভ তড়িৎ আবিষ্ট হবে বলো। এবার দেখো, ওই যে তড়িৎগ্রস্ত বস্তু কাগজের টুকরো, ধুলোবালি ইত্যাদিকে আকর্ষণ করে কথাটা বলছিলাম, তার মানে স্থির তড়িৎগ্রস্ত কোনো বস্তুর আকর্ষণ ক্ষমতা রয়েছে। তো আকর্ষণ ক্ষমতা যেমন রয়েছে, আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো এখানে দেখাচ্ছি। দুটো, একটা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু কি করবে, নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করবে, আবার একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু একটি নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করবে, মানে একে অপরকে আকর্ষণ করবে। আমরা নিউটনের তৃতীয় সূত্রে জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী। তাহলে এই তড়িৎগ্রস্ত বস্তুটা নিস্তড়িৎ বস্তুকে যে বলে আকর্ষণ করবে, নিস্তড়িৎ বস্তুও তড়িৎগ্রস্ত বস্তুকে সেই বলেই আকর্ষণ করবে, অর্থাৎ দুদিকে বল সমান কিন্তু বিপরীতমুখী। তাহলে পজিটিভ বা নেগেটিভ যে কোনো তড়িৎগ্রস্ত বস্তুই নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করে। আবার দেখো, দুটো একই জাতীয় তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে। এখানে দেখিয়েছি দুটো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করেছে। তাহলে বুঝতে পারলাম যে বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তু, সমজাতীয় তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে। এখানেও বিকর্ষণ বলের মানটা সমান এবং বিপরীতমুখী। তাহলে এটার ক্ষেত্রেও তাই দুটো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করবে। আবার একটি পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু একটি নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ করে। তাহলে এখানে লক্ষণীয় যে বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু সমজাতীয় তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে। আবার যে কোনো তড়িৎগ্রস্ত বস্তু নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করে। এ থেকে একটা আমরা কথা বলতে পারি যে ধরো একটা অজানা বস্তুর কাছে কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে আনলাম, তার ফলে দেখা গেল অজানা তড়িৎগ্রস্ত বস্তু এবং তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে আকর্ষণ পরিলক্ষিত হলো। তো এর দ্বারা আমরা বুঝতে পারবো না যে অজানা বস্তুটা নিস্তড়িৎ না বিপরীত তড়িৎগ্রস্ত। নিস্তড়িৎ হলেও আকর্ষণ ঘটনা ঘটবে, আর যদি বিপরীত তড়িৎগ্রস্ত হয় সেক্ষেত্রেও আকর্ষণের ঘটনা ঘটবে। কিন্তু যদি আমি প্রথম পরীক্ষাতেই দেখি যে বিকর্ষণ ঘটছে, তাহলে অবশ্যই নিস্তড়িৎ ওই অজানা বস্তুটাও ওই সমজাতীয় তড়িতে আবিষ্ট, এই ধরনের। আর যদি দেখা যায় আকর্ষণ ঘটনা ঘটছে, তাহলে ওটা সত্যিই তড়িৎগ্রস্ত কিনা বোঝার জন্য প্রথমে যদি আমি পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু নিয়ে আকর্ষণ লক্ষ্য করি, তখন আমি দ্বিতীয়বার নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে ওর কাছে আনবো। তো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে ওই অজানা বস্তুটার কাছে আনার পরেও যদি আকর্ষণই ঘটে, তাহলে বলবো অজানা তড়িৎগ্রস্ত বস্তুরা ওরা নিস্তড়িৎ। আর যদি দেখা যায় যে নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুটি আনার ফলে বিকর্ষণ ঘটছে, তাহলে অজানা বস্তুটা নেগেটিভ তড়িৎগ্রস্ত। তো এইভাবে তাহলে আমরা বিকর্ষণ এর ঘটনা দিয়েই প্রকৃষ্টভাবে বুঝতে পারবো যে একটা বস্তু তড়িৎগ্রস্ত না নিস্তড়িৎ। তাই বলা হয় বিকর্ষণই তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ। এখানে ইলেকট্রনের আধানের মানটা আমাদের মনে রাখতে হয়, তাই ইলেকট্রনের আধানের মানটা আমি একবার লিখেছি। ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটাকে ই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। শুধু মান বোঝানোর জন্য সামনে আর নেগেটিভ চিহ্ন দেওয়া হয় না, তাই আমি পাশে নেগেটিভ চিহ্নটা ইউজ করেছি। আর সিজিএস পদ্ধতিতে এটা বলা হয় 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ আধান। ইএসইউ আধান বা স্ট্যাট কুলম। আর প্রোটনের আধান ইলেকট্রনের আধানের সমান, তাহলে কোথাও প্রোটনের আধান বসানোর প্রয়োজন হলে চিহ্ন হিসাবে ই চিহ্নটাই ব্যবহার করা হয়। আবার ইলেকট্রনের আধান বসানোর জন্য চিহ্ন হিসাবে ই চিহ্ন ব্যবহার করা হয়। আর মান বসানোর সময় আমরা প্রকৃত যে মানটা সেটা ব্যবহার করি। এবার দেখো, বিভিন্ন পদার্থকে আমরা কোনোটাকে পরিবাহী পদার্থ বলে থাকি বা অপরিবাহী, অন্তরক ইত্যাদি নামকরণ করে থাকি। তো পরিবাহী পদার্থ কাদেরকে বলবো? কিছু কিছু পদার্থের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথটি এতটা বেশি দূরে থাকে বা
নিউক্লিয়াসের চার্জ যদি খুবই কম হয় সেক্ষেত্রেও হতে পারে, বা কক্ষপথটি নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণেও হতে পারে। সর্ববস্তু কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল খুবই দুর্বল হয়। এর ফলে সর্ববস্তু কক্ষপথ থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে ওরা একেবারে কোনো পরমাণুর অধীনে না থেকে স্বাধীনভাবে বিচরণ করে। এটা আমি পরমাণু হিসাবে দেখিয়েছি, এগুলো পরমাণু। আর পরমাণুগুলোর মধ্যে নিশ্চয়ই ব্যবধান থাকে, আন্তরাণবিক ব্যবধান বলা হয়, বা ধাতব পদার্থের একটা পরমাণুই একটা অণু, সেক্ষেত্রে পরমাণুগুলোর মধ্যে আমি পরমাণুগুলোর অবস্থানই দেখিয়েছি। তো এগুলোর মধ্যে ব্যবধান থাকে। এমনিতে কঠিন পদার্থকে ঘন সন্নিবিষ্ট মনে হলেও এর মধ্যে কিন্তু অণুগুলোর মধ্যে অর্থাৎ পরমাণুগুলোর মধ্যে ব্যবধান রয়েছে। উদাহরণ, যদি একটা ধাতব পদার্থকে যদি আমি উত্তপ্ত করি, উত্তপ্ত করলে সেটা দৈর্ঘ্যে প্রসারিত হয়, ক্ষেত্রফলে প্রসারিত হয়, আবার আয়তনও প্রসারিত হয়। তো এই প্রসারণের কারণ কি? এই আন্তরাণবিক ব্যবধানগুলো বৃদ্ধি পেয়ে যায়। যখন ওগুলো উত্তপ্ত করা হয় এই পারস্পরিক দূরত্বগুলো বেড়ে যায়, তার ফলে ওটা প্রসারিত হয়। আবার শীতল করলে পারস্পরিক দূরত্বগুলো কমে যায়, সংকুচিত হয়। আর এই মুক্ত ইলেকট্রনগুলো এই আন্তরাণবিক ব্যবধানের মধ্যে ঘোরাফেরা করে, স্বাধীনভাবে ঘোরাফেরা করে। এগুলো কোনো পরমাণুর কক্ষপথে থাকে না। এই ইলেকট্রনগুলোকে বলা হয় মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন অধিক পরিমাণে থাকলেই সেই পদার্থকে আমরা বলি তড়িৎ পরিবাহী। সমস্ত ধাতব পদার্থই তড়িৎ পরিবাহী। এছাড়া কিছু অধাতব পদার্থ রয়েছে, যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন, এগুলো তড়িৎ পরিবাহী হয়। তো যদি কোনো ব্যবস্থাপনার সাহায্যে ইলেকট্রনের স্রোত সৃষ্টি করা যায়, অর্থাৎ ইলেকট্রনগুলোর একমুখী প্রবাহ সৃষ্টি করা যায়, তখন আমরা বলবো তড়িৎ প্রবাহ চলছে। ইলেকট্রন আধান বহন করে, তাহলে যেদিকে ইলেকট্রন ছুটবে সেদিকে নেগেটিভ আধান বয়ে নিয়ে যাবে। তার উল্টো দিকটাকে আমরা বলবো পজিটিভ আধান প্রবাহের দিক, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক। যেদিকে ইলেকট্রন ফ্লো হবে তার বিপরীত দিকটা তড়িৎ প্রবাহের দিক ধরা হয়। এটা তোমরা জানো। এবার দেখো অপরিবাহী বা অন্তরক, যেসব পদার্থে মুক্ত ইলেকট্রন প্রায় নেই। একবারে প্রায় কথাটা ব্যবহার করছি এই কারণেই, কোনো কারণে এক আধটা ইলেকট্রন কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে মুক্ত হিসাবে থাকতেও পারে, সেটা পরিবহনে অংশ নেবে না বললেই চলে। তাই মুক্ত ইলেকট্রন প্রায় নেই, এখানে ছবিতে নেই দেখিয়েছি। পরমাণুগুলোর মধ্যে পরমাণু বা অণু, এগুলোর মধ্যে আন্তরাণবিক ব্যবধান রয়েছে, আর এদের মাঝে মুক্ত ইলেকট্রন দেখায়নি। তো এই ধরনের পদার্থকে বলা হবে অপরিবাহী বা অন্তরক। এখানে ইলেকট্রন না থাকার কারণে কোনো ইলেকট্রনের স্রোতও সৃষ্টি করা যায় না, তাই তড়িৎ প্রবাহিত হয় না। আবার কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলোতে আর্দ্রতার কারণে বা লবণ মিশ্রিত থাকে ইত্যাদি কারণে, যেমন কাঠ, কাগজ, তুলো, এর মধ্যে যে সামান্য জলীয় অংশ থাকে সেটা কিছুটা আয়নিত অবস্থায় থেকে যায়। আর আয়ন থাকলে সেটাও তড়িৎ পরিবহন করে, কিন্তু অল্প পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে। তাই এখানে দেখো কাঠ, কাগজ, তুলো এগুলোকে কুপরিবাহী বলা হয়। এগুলো খুব অল্প পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে। যদি পুরোপুরি শুকনো কাঠ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি, তখন ওটাকে অন্তরক বলতে পারি। আর কাঠে যদি কিছু পরিমাণ আর্দ্রতা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কুপরিবাহী নামকরণ করতে পারি। আবার কিছু পদার্থ রয়েছে যেগুলোকে অর্ধপরিবাহী নামকরণ করা হয়। সিলিকন এবং জার্মেনিয়াম মূলত এই দুটোই অর্ধপরিবাহী হিসাবে খুঁজে পাওয়া গেছে। তো সিলিকন, জার্মেনিয়াম এগুলো সাধারণ অবস্থায় এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রনও থাকে না বিশুদ্ধ অবস্থায়, তার ফলে এগুলো বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহন করে না। কিন্তু এগুলোতে যদি ডোপিং করা হয়, অর্থাৎ অন্য কোনো যোজ্যতা, এগুলো চতুর্যোজী মৌল, এগুলোতে যদি পঞ্চযোজী বা ত্রিযোজী কোনো মৌলকে, মৌলের অণুকে, পরমাণুকে ডোপিং করা হয়, তাহলে দেখা যায় কিছু পরিমাণ মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় বা হোল সৃষ্টি হয়। হোল কী জিনিস সেমিকন্ডাক্টর অধ্যায়ে আবার ভালোভাবে বলবো। হোল হলো ইলেকট্রনের ঘাটতি। যে জায়গায় ইলেকট্রন থাকার কথা, ইলেকট্রনটা সেখান থেকে যদি বিচ্যুত হয়ে যায় সেই স্থানটাকে বলে হোল। তো মুক্ত ইলেকট্রন বা হোল তড়িৎ পরিবহনের জন্য দায়ী অর্ধপরিবাহী পদার্থের মধ্যে। তো ওটা সেমিকন্ডাক্টর অধ্যায়ে আবার ভালো করে জানতে পারবে। তো এগুলো বিশেষ অবস্থায় তড়িৎ পরিবহন করে, এই জন্য এগুলোকে অর্ধপরিবাহী বলা হয়।
এবার দেখো যে অন্তরক পদার্থগুলোর নামকরণ করেছি, অন্তরক পদার্থ হিসাবে বললাম, সেই অন্তরক পদার্থগুলো তড়িৎ পরিবহন করে না ঠিকই, কিন্তু কিছু ক্ষেত্রে তড়িৎ প্রবাহের ফলাফল সঞ্চারিত করতে পারে। তো সেটা কিভাবে সঞ্চারিত করে আমি মানে পর্যায়ক্রমে বলছি। যেগুলো অন্তরক পদার্থ, ধরো একটা বিচ্ছিন্ন পরমাণুর কথা বলছি, একটা বিচ্ছিন্ন পরমাণু, হিলিয়াম পরমাণু বা এরকম হিলিয়াম নিয়ন কোনো একটা বিচ্ছিন্ন পরমাণু, বা যেগুলো দ্বিযোজী ত্রিযোজী মৌলেরও কোনো একটা বিচ্ছিন্ন পরমাণুকে আমি দেখাচ্ছি। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। এখানে প্রোটনের অর্থাৎ পজিটিভ আধানের ভর কেন্দ্র ঠিক নিউক্লিয়াসের কেন্দ্রবিন্দু হবে, আর বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আবর্তন করছে তাদেরও ভর কেন্দ্র হবে ওই পরমাণুটার যেটা কেন্দ্রবিন্দু সেখানে। অর্থাৎ নেগেটিভ আধানের ভর কেন্দ্র এবং পজিটিভ আধানের ভর কেন্দ্র এবং নেগেটিভ আধানের ভর কেন্দ্র একই বিন্দুতে হচ্ছে, সেটা পরমাণুর কেন্দ্রবিন্দু। তাই এর কোনো দ্বিমেরু নেই। মেরু হবে তখনই যদি একদিকে পজিটিভ আধানের ভর কেন্দ্রটা একদিকে অবস্থিত হয় আর নেগেটিভ আধানের ভর কেন্দ্র আরেক দিকে অবস্থিত হয়, তখন ওটাকে দ্বিমেরু বলা হয়। দ্বিমেরুর একটা মেরু পজিটিভ আধান বেশি, একটা মেরুতে নেগেটিভ আধান বেশি। যেমন চুম্বক দ্বিমেরু আমরা বলি, একটা মেরু উত্তর মেরু আর একটা মেরু দক্ষিণ মেরু। ঠিক এইরকম তড়িৎ দ্বিমেরু বলা হবে যদি একটা প্রান্ত পজিটিভ তড়িৎগ্রস্ত অন্য প্রান্ত নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, সমপরিমাণ পজিটিভ তড়িৎগ্রস্ত সমপরিমাণ নেগেটিভ তড়িৎগ্রস্ত যদি হয় অন্যদিকের প্রান্তটা, তখন ওটাকে দ্বিমেরু বলা হবে। কিন্তু এই ধরনের গঠনে দেখা যাচ্ছে পজিটিভ তড়িতের ভর কেন্দ্র নেগেটিভ তড়িতের ভর কেন্দ্র একই বিন্দুতে, তাই এটা কিন্তু অমেরুবর্তী পদার্থ বলা হবে। একটা বিচ্ছিন্ন পরমাণু অমেরুবর্তী। আবার দেখো অণুর ক্ষেত্রে, যেমন ধরো হাইড্রোজেনের অণু দুটো হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। এই হাইড্রোজেন পরমাণুরও নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে প্রোটন আছে। এই হাইড্রোজেন পরমাণুরও নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে প্রোটন আছে। আর এই হাইড্রোজেন পরমাণুরও ইলেকট্রন আছে, আর এই হাইড্রোজেন পরমাণুরও ইলেকট্রন আছে। তো দেখা যাবে যে এই পজিটিভ দু জায়গায় পজিটিভ আধানের ভরকেন্দ্র হবে এই বিন্দুতে, ঠিক এদের মধ্যবিন্দু এখানে হবে। এখানে পজিটিভ আধান, যে নিউক্লিয়াসে পজিটিভ আধান, এখানে নিউক্লিয়াসে পজিটিভ আধান রয়েছে, ওই দুটোর জন্য ভারকেন্দ্র, আমার ভারকেন্দ্রকে ভরকেন্দ্র বলা হয়ে যাচ্ছে অনেক সময়। এখানে ভারকেন্দ্র বললেও যেটা ভার বা ওজন সেই অর্থে নয়, মোট কথায় যে বিন্দু থেকে সমস্ত পজিটিভ আধানগ্রস্ত কণাগুলোর একটা গড় দূরত্ব সমান, সেটাকে আমরা ভারকেন্দ্র বলে থাকি। তাহলে এখানে পজিটিভ আধান এবং এখানে পজিটিভ আধান, নিউক্লিয়াসে পজিটিভ আধানের ভারকেন্দ্র, এদের যেটা বন্ধনের ঠিক মাঝামাঝি বিন্দুতে হবে। আর এর বাইরে যে ইলেকট্রন আবর্তন করছে, অর্থাৎ যে ইলেকট্রনটা একটা ইলেকট্রন ছিল তো সেই বন্ধনে অংশগ্রহণ করছে, বা কিছু পরিমাণের পরমাণুর ক্ষেত্রে কিছু ইলেকট্রন আবর্তন করে আবার সর্ববহিস্থ কক্ষপথের একটি বা দুটি বা তিনটি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে। তো এই দিকের ইলেকট্রন এবং এই দিকের ইলেকট্রনের থেকে সমদূরবর্তী স্থান হলো এই বন্ধনের মধ্যবিন্দুটি। অর্থাৎ ইলেকট্রন নেগেটিভ আধানের ভারকেন্দ্রও হবে এদের বন্ধনের মধ্যবর্তী বিন্দু, অর্থাৎ একই স্থানে। তাহলে পজিটিভ আধানের ভারকেন্দ্র যেখানে, নেগেটিভ আধানের ভারকেন্দ্রও সেই একই বিন্দুতে। এই কারণে এটাও অমেরুবর্তী পদার্থ, এটাও কোনো মেরু থাকছে না। আবার দেখো কিছু কিছু পদার্থ রয়েছে, যেমন উদাহরণ দিই, জলের অণু। জল তড়িতের, বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। হ্যাঁ, জলকে কুপরিবাহী বলা হয় কারণ জল কোনো কোনো ক্ষেত্রে আয়নিত থাকলে সামান্য পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে। এখানে জলের অণুর গঠনটা হলো, জলের অণু সরলরৈখিক গঠন হয় না। এখানে হাইড্রোজেন বন্ধনগুলো এইভাবে অবস্থান করে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুগুলো একদিকে থাকে এবং অক্সিজেন পরমাণুটা একদিকে থাকে। তো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রন জোড়টি গঠিত হয়, সেই ইলেকট্রন জোড়কে এই হাইড্রোজেন পরমাণু বিকর্ষণ করে এবং অক্সিজেন পরমাণু আকর্ষণ করে। অ্যাকচুয়ালি বলতে পারি অক্সিজেন পরমাণু দ্বারা হাইড্রোজেন জোড়টা বেশি পরিমাণে আকৃষ্ট হয়ে অক্সিজেন পরমাণুর কাছাকাছি অবস্থান করে। আর এখানেও যে ইলেকট্রন জোড়টা গঠিত হয় সেখানে এটাকে অক্সিজেন পরমাণু
দ্বারা আকৃষ্ট হয়ে এটা অক্সিজেন পরমাণুর কাছাকাছি অবস্থিত হয়। তার ফলে দেখা যায় যে কিছু পরিমাণে অংশ চার্জ, এটাকে বলা হয় অংশ চার্জ, ইলেকট্রন জোড় যার দিকে বেশি পরিমাণে কাছে থাকবে সেটা কিছু পরিমাণ নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, এটাকে অংশ চার্জ বলা হয়। তা ইলেকট্রন জোড় এদিকে সরার ফলে এখানে যদি অংশ চার্জ প্লাস ডেল্টা হয়, এখানে মাইনাস ডেল্টা হবে। আবার একই রকম এই হাইড্রোজেন পরমাণুর জন্য এখানে ইলেকট্রন জোড়টা যদি এদিকে যায়, তাহলে এখানে যদি প্লাস ডেল্টা অংশ চার্জ হয়, এখানে মাইনাস ডেল্টা হবে, অর্থাৎ দুটো মাইনাস ডেল্টা মিলে -2 ডেল্টা আধান হবে, অংশ চার্জ হবে। তাহলে দেখো এই যে জলের অণুর একদিকে প্লাস ডেল্টা মিলে 2 ডেল্টা অংশ চার্জ পাচ্ছি, আর এখানে -2 ডেল্টা অংশ চার্জ পাচ্ছি, অর্থাৎ দুই বিপরীত মেরুতে সমপরিমাণ বিপরীত জাতীয় আধান পাচ্ছি। তাই এটা দ্বিমেরু, অর্থাৎ জলের অণু দ্বিমেরু গঠন করে। জলের অণু সব অবস্থাতেই দ্বিমেরু গঠন করে থাকে। আর অ্যামোনিয়া অণু দেখো, নাইট্রোজেন পরমাণুটা একদিকে থাকে আর 3টা হাইড্রোজেন পরমাণু ঠিক ঠিক এইভাবে, সে পাখির পায়ের মতো এইভাবে থাকে। তো এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন গঠিত হয়, সেই বন্ধনের ইলেকট্রন জোড়ও নাইট্রোজেনের দ্বারা আকৃষ্ট হয়ে নাইট্রোজেন পরমাণুর কাছের দিকে অবস্থান করে, অর্থাৎ এখানেও অংশ চার্জ সৃষ্টি হয়। হাইড্রোজেন পরমাণুতে প্লাস ডেল্টা অংশ চার্জ হলে, এখানে ডেল্টাটা ধরে নিচ্ছি কারণ পরিমাণটা সঠিক বলা যাবে না এখন, তাই এখানে অংশ চার্জটা ধরি যে হাইড্রোজেন পরমাণুতে প্লাস ডেল্টা অংশ চার্জ হচ্ছে, তার দরুন নাইট্রোজেন পরমাণুতে মাইনাস ডেল্টা অংশ চার্জ হচ্ছে। তো 3টা হাইড্রোজেন পরমাণুর জন্যই এখানে টোটাল -3 ডেল্টা অংশ চার্জ আবিষ্ট হচ্ছে। তাই এটাও দেখা যাচ্ছে যে নাইট্রোজেন পরমাণুর দিকে -3 ডেল্টা চার্জ পাচ্ছি, আর তার বিপরীত দিকে 3টে হাইড্রোজেনের যেটা ভার কেন্দ্র, সেখানে আমরা বলতে পারি +3 ডেল্টা অংশ চার্জ পাচ্ছি। তাই এটাও দ্বিমেরু গঠন করছে। তাই এগুলোকে বলা হয় মেরুবর্তী পদার্থ। এইরকম আরও অনেক অণু আছে যেগুলো সাধারণ অবস্থাতেই তড়িৎ দ্বিমেরু গঠন করেই থাকে, কিন্তু এরা তড়িতের কুপরিবাহী বা অন্তরক হতে পারে। এইবার দেখো, যেগুলো আমরা বললাম অমেরুবর্তী পদার্থ, সেগুলোও কখনো কখনো দ্বিমেরু গঠন করে। কিভাবে দ্বিমেরু গঠন করে? যখন কোনো তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তখন সেগুলো দ্বিমেরু গঠন করে। ধরো এটা একটা বিচ্ছিন্ন পরমাণু, আমি বিচ্ছিন্ন পরমাণু দিয়েই দেখাই। নিউক্লিয়াসে পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটন ছিল এবং নিউট্রন ছিল, বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো সুষমভাবে আবর্তন করছিল। এরপর এই পরমাণুর কাছে একটা উচ্চমানের পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে নিয়ে এলাম। এই পজিটিভ তড়িতের আকর্ষণে এর কক্ষপথের ইলেকট্রনগুলো বেশিরভাগই ওই পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর কাছের দিকে চলে গেল। এর ফলে নিউক্লিয়াসটা একদিকে হয়ে গেল, আর ইলেকট্রনগুলো ওই পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর কাছের দিকে বেশি পরিমাণ ইলেকট্রন চলে গেল। তাই দেখা যাচ্ছে যে পরমাণুটার একদিকের প্রান্ত প্লাস ডেল্টা পরিমাণ চার্জ লাভ করছে এবং অপর দিকের প্রান্ত মাইনাস ডেল্টা পরিমাণ চার্জ লাভ করছে। নিউক্লিয়াসটা একদিকে হয়ে যাচ্ছে, আর নিউক্লিয়াস পজিটিভ তড়িৎগ্রস্ত, তাই ধরতে পারি এদিকে প্লাস ডেল্টা চার্জ রয়েছে আর এদিকে মাইনাস ডেল্টা চার্জ রয়েছে। এটা তাহলে দ্বিমেরু, অর্থাৎ এই পরমাণুটা দ্বিমেরুর ন্যায় আচরণ করছে। অণুর ক্ষেত্রেও ঘটনা ঘটতে পারে, তো সেটা চিত্রের সাহায্যে দেখানো কমপ্লিকেটেড। এইবার এই যে দ্বিমেরু গঠন করছে, এই পদার্থগুলো কিভাবে তড়িৎ ফলাফলকে সঞ্চালিত করছে, যে কারণে আমরা নামকরণ করেছি এই যে পরাবৈদ্যুতিক পদার্থ। পরাবৈদ্যুতিক পদার্থ বলতে তড়িৎ পরিবহন করে না ঠিকই, কিন্তু তড়িৎ ফলাফল সঞ্চারিত করতে পারে। তো তড়িৎ ফলাফল কিভাবে সঞ্চার করে সেটা দেখো। আমি দেখিয়েছি যে এই পদার্থের মধ্যে অসংখ্য তড়িৎ দ্বিমেরু রয়েছে, এইভাবে দেখালাম। এবার তড়িৎ দ্বিমেরুগুলো অবিন্যস্ত অবস্থায় রয়েছে, এলোমেলোভাবে রয়েছে। পজিটিভ মেরু, নেগেটিভ মেরু বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে বিন্যস্ত রয়েছে। এইবার আমি এই পরাবৈদ্যুতিক পদার্থের এক প্রান্তের কাছাকাছি একটা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে আনলাম, নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু আনতে পারি, সেক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটবে। পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে আনলাম। এই পজিটিভ তড়িতের আকর্ষণে এই দ্বিমেরুগুলোর সমস্ত নেগেটিভ প্রান্ত, এই দ্বিমেরুগুলো প্রথম দিকে এইদিকে দ্বিমেরুগুলোর কথাই বলি, এই দ্বিমেরুগুলোর নেগেটিভ প্রান্তগুলো এই পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর দিকে রেখে সজ্জিত হয়ে যাবে। আবার দেখো, এই দ্বিমেরুগুলোর পজিটিভ মেরুর আকর্ষণে
পরবর্তী দ্বিমেরুগুলোর নেগেটিভ প্রান্ত এদিকে সজ্জিত হয়ে যাবে। আবার এই দ্বিমেরুগুলোর পজিটিভ তড়িতের আকর্ষণে পরবর্তী দ্বিমেরুগুলোর নেগেটিভ প্রান্তগুলি এদিকে সজ্জিত হয়ে যাবে। এইভাবে সমস্ত তড়িৎ দ্বিমেরুগুলোই সজ্জিত হয়ে যাবে। তারপরে দেখা যাবে এই প্রান্তের সমস্ত পজিটিভ মেরুগুলোই রয়েছে, অর্থাৎ এই প্রান্তটাও অপর কোনো পদার্থকে আবিষ্ট করার ক্ষমতা রাখে। মানে এইদিকেও যদি আবার কোনো পরাবৈদ্যুতিক পদার্থ রাখি, তখন এই পজিটিভ মেরুগুলোর দরুন আকর্ষণে এর দ্বিমেরুগুলোও সজ্জিত হবে। এইভাবে তো এই পদার্থগুলো কি করে তড়িৎ ফলাফল সঞ্চারিত করতে পারে, তাই এগুলোকে বলা হয় পরাবৈদ্যুতিক পদার্থ। কিন্তু কোনো আধানের পরিবহন ঘটছে না। শুধু ঘর্ষণের ফলেই যে পদার্থে তড়িৎ আবিষ্ট হয় তা নয়, আমরা অন্যভাবেও পদার্থে নিস্তড়িত বস্তুতে তড়িৎ দ্বারা আহিত করতে পারি। যেমন দেখো, এখানে দুটো সোলার বলকে ধরো আমি সুতো দিয়ে বেঁধেছি, সুতো দিয়ে খুব হালকা সরু সুতো দিয়ে বেঁধে ঝুলিয়েছি, তাহলে সোলার বল দুটোর সামান্য ওজনের জন্য এগুলো খাড়াভাবে নিচের দিকে ঝুলে থাকবে, কোনো বাইরে থেকে বায়ু একে বিক্ষিপ্ত করছে না ধরে নিচ্ছি। এবার একটা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে এনে এই দুটো সোলার বলকে স্পর্শ করালাম। তো স্পর্শ করানোর ফলে দেখা যাবে এটাও আমি বুঝতে পারবো না যে, এবার স্পর্শ করানোর ফলে দুটোই যদি পজিটিভ, অবশ্যই পজিটিভ তড়িৎ আধান কিছু পরিমাণে এটাতেও চলে যাবে, কিছু পরিমাণ এটাতেও চলে যাবে। এরপর দেখা যাবে যে দুটো সোলার বল পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে আমি তো কি ঘটবে সেটা না জেনেই করেছি বলতে পারি। তো পরস্পরকে বিকর্ষণ করছে মানেই আমি সিদ্ধান্ত নেব দুটোতেই তড়িৎ আধান সঞ্চারিত হয়েছে, অর্থাৎ দুটোই আহিত হয়েছে। এবং কী জাতীয় তড়িতে আহিত হবে, এখানে যেহেতু পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে স্পর্শ করিয়েছি, তাই দুটোতেই পজিটিভ আধান দ্বারা আহিত হবে। তাহলে এখানে স্পর্শের দ্বারা অর্থাৎ পরিবহনের মাধ্যমেও আমি বস্তুকে আহিত করতে পারি।